মাত্র 2% শেয়ারের মালিক হয়ে 14,500 কোটি টাকা লোপাট। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যে ব্যাংকের 1/3 বা 33% মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই ব্যাংকের পর্ষদকে পুতুল বানিয়ে বছরের পর বছর ধরে চালানো হয়েছে পরিলুট। আর সরকার কেবল দর্শক সেজে সেই লুণ্ঠন দেখেছে। কিভাবে একটি আন্তর্জাতিক মানের ব্যাংক অলিগার্ক আর মাফিয়াদের থাবায় আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দেশে সরকারি বেসরকারি যৌথ মালিকানায় গড়ে ওঠা অন্যতম শীর্ষ সারির ব্যাংক ছিল আইএফআইসি ব্যাংক পিএলসি। 4 বছর আগে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই ব্যাংকটির প্রায় 33% শেয়ারের সরাসরি মালিক অর্থ মন্ত্রণালয়। কিন্তু দুঃখজনক বাস্তব হল 1/3 শেয়ারের বিশাল অংশীদারিত্ব থাকা সত্ত্বেও ব্যাংকটির ওপর সরকার কখনোই তার কার্যকর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। উল্টো অতীত এই ব্যাংকটিকে রাজনৈতিকভাবে প্রভাবশালী অলিগার্ক বা মাফিয়া চক্রের অনিয়ম, দুর্নীতি এবং অবাধ লুণ্ঠনের চারণভূমি হিসেবে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা 1.5 দশকের শাসনামলে আইএফআইসি ব্যাংকের সর্বময় নিয়ন্ত্রণ চলে যায় তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হাতে। অথচ ব্যাংকটিতে তার ব্যক্তিগত শেয়ারের পরিমাণ ছিল মাত্র 2%। 2010 সালে চেয়ারম্যানের চেয়ারে বসার পর 2024 সালের গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে এসেছে বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার অস্তিত্বহীন ও বেনামে 28টি ভুয়া কোম্পানির নামে ব্যাংকটি থেকে 14,500 কোটি টাকারও বেশি অর্থ লোপাট করেছেন, যার বিপরীতে কোনো দৃশ্যমান জামানতও রাখা হয়নি। কেন্দ্রীয় ব্যাংক ও আইএফআইসির কর্মকর্তারা বলছেন, সরকারের মালিকানাধীন শেয়ারের বিপরীতে সবসময়ই অর্থ মন্ত্রণালয়ের 2-3 জন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন, কিন্তু কোনো অনিয়মের বিরুদ্ধে তারা কখনোই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি। সাবেক অর্থ সচিবদের মতে, সরকারের নীতিগত আশীর্বাদ যখন কোনো অলিগার্কের দিকে থাকে, তখন এই আমলারা নিরুপায় হয়ে যায়। ফলে নিজেরা বিভিন্ন বৈষয়িক সুযোগ সুবিধা ও আত্মীয় স্বজনের চাকরির বিনিময়ে লুণ্ঠনকারীদের আজ্ঞাবহ সহযোগী হিসেবে কাজ করেছেন। অবাধ লুণ্ঠনের ফলে আইএফআইসি ব্যাংকের বিতরণকৃত ঋণের 61% বেশি এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে 44,329 কোটি টাকা ঋণের মধ্যে 27,250 কোটি টাকাই খেলাপি। বিপুল এই খেলাপি ঋণের কারণে ব্যাংকটির আয় তলানিতে ঠেকেছে। শুধু 2025 সালে ব্যাংকটি নিট লোকসান দিয়েছে 2,562 কোটি টাকা। আমানতকারীদের সুদের টাকা পরিশোধ করতে গিয়ে মাত্র 3 মাসেই সুদ খাতে লোকসান হয়েছে 777 কোটি টাকা। মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 4,800 কোটি টাকায়। আর 10 টাকা অভিহিত মূল্যের শেয়ার বাজারে এখন বিক্রি হচ্ছে মাত্র 5 টাকায়। অথচ আইএফআইসি ব্যাংকের অতীত এমন ছিল না। 1976 সালে দেশের প্রথম বিনিয়োগ কোম্পানি হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশি পুঁজিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে। 80 ও 90-এর দশকে মালদ্বীপের প্রথম জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা, ওমানে এক্সচেঞ্জ কোম্পানি গঠন কিংবা পাকিস্তান ও নেপালের সফল ব্যাংকিং কার্যক্রম ছিল আইএফআইসির হাত ধরেই। কিন্তু 90-এর দশকের শেষ ভাগ থেকে যখনই রাজনৈতিক অলিগার্করা এই নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তখনই ব্যাংকটি তার বৈশ্বিক পথ হারায়। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ ভেঙে দিয়ে সুশাসন ফেরানোর চেষ্টা করলেও সরকারের শেয়ারের পরস্পর বিরোধী পরিস্থিতির স্থায়ী সুরাহা না হলে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।